নমস্কার। খবরদার, কথা নয়, বলি বটে কথা নয়, কিন্তু আমরাই সবচেয়ে বেশি বলি। আর আজকের দিনে তো বলবোই, আবার চলে এলো একটি আন্তর্জাতিক নারী দিবসের দিন। ঘরে বাড়িতে রবীন্দ্রনাথ লিখেছিলেন, কারণ আমরা নারীরা কেবল গৃহস্থালীর আগুনের দেবী নই, বরং আত্মার শিখা। কিসের জন্য লিখেছিলেন জানেন? তবে এইটুকু বলতে পারি, আজকের দিনে অর্থাৎ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস বিভিন্ন ক্ষেত্রে নারী কৃতিত্বকে সম্মান জানাতে এবং বিশ্বব্যাপী লিঙ্গ সমতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পালিত হচ্ছে। শুধু এই কথা বললেই চলবে না। নারীদের মুখোমুখি হওয়া সমস্যা, প্রতিদিনের সংগ্রাম, শ্রম, শিক্ষা, রাজনৈতিক অংশগ্রহণ সহ বিভিন্ন ক্ষেত্রে তাদের অধিকার নিশ্চিত করার লড়াই সম্পর্কে কথা বলার জন্য এই দিনটি। এটা একটা আদর্শ প্ল্যাটফর্ম। আজকের দিনে এখানে বসে আমাদের শুধু আলাপচারিতা, আমি ব্যক্তিগতভাবে শুধু শুনবো। এই শোনার জন্য এবং শোনানোর জন্য যাদের এখানে আমন্ত্রণ জানিয়েছে, আপনাদের অত্যন্ত পরিচিত, এবং যাদের কথা শুনবো আপনারাও শুনবেন, তারা হলেন রাজ্যের প্রখ্যাত 2 বাচিক শিল্পী, অসাধারণ অনুষ্ঠান সঞ্চালিকা, যাদের কাছ থেকে এখনো আমিও শিখি, অবাক হয়ে শুনি তাদের কথা, সুলেখিকা, কি বলবো জানি না। দুজনই হচ্ছেন, আমার ডান দিকে বসেছেন কাকুলি গাঙ্গুলি, আপনাদের পরিচিত, বাঁদিকে অলকানন্দা দেবী। নতুন করে শ্রীমতী বলার প্রয়োজন নেই, কারণ আজকের দিনে তারাই বলবেন, আমরা শুনবো, এই শ্রীমতীরাই শ্রীমতীদের কথা বলবেন। সরাসরি প্রশ্নে চলে যাই, কোন রকম গণিতা না করে সরাসরি চলে যাচ্ছে কাকুলি দিয়ে, আপনার কাছ থেকেই জানবো। সেটা হচ্ছে যে এই আজকের দিনে ধর্মীয় মৌলবাদ ও সাম্প্রদায়িক পটভূমিকা যেভাবে ছেয়ে গিয়েছে সমস্ত পৃথিবীব্যাপী, আমাদের দেশে তো বটেই, এই নারীদের পরিস্থিতি কেমন, কিভাবে ব্যাখ্যা করবে? ধর্মীয় মৌলবাদ আপনি একটা নির্দিষ্ট করে দিলেন একটা জিনিস, কিন্তু আমি যদি বলি যে ধর্মবাদ দিন, রাজনীতিবাদ দিন, সবকিছু বাদ দিলেও নারীদের অবস্থা কোনোখানি কোনো সময়ই ভালো নয়। হ্যাঁ, এটা আমরা বলতে বাধ্য হচ্ছি আজকের যুগে দাঁড়িয়েও। মেয়েরা এত কিছু করছেন, এত সম্মান তারা পাচ্ছেন, তার পাশাপাশি এতটা চূড়ান্ত অসম্মান তাদের জন্য প্রতিটি ক্ষেত্রে, পথে ঘাটে, অফিসে, আদালতে, এমনকি ঘরের ভেতরে। তো সেইখানে দাঁড়িয়ে আমি আলাদা করে ধর্মীয় কথা কি আর বলবো। এখন ধর্মের কথা যদি বলেন, তাহলে দেখা যায় যে আমরা সেই যুগের থেকে শুরু করতে পারি। সেই রামরাজ্য যখন ছিল, আমি কিছু কবিতা রেখেছি আমার সঙ্গে, সেগুলো আমি মাঝে মাঝে পড়বো। তো আপনি যদি মুসলিম ধর্মের কথা বলেন, হিন্দু ধর্মের কথা বলেন, কোনোখানেই কিন্তু ধর্ম মেয়েদেরকে সম্মান দেয়নি, এখনো দিচ্ছে না। আপনি মুসলিমদের ক্ষেত্রে বলতে পারেন যে মেয়েদের জন্য যে ধরনের আচার আচরণ নির্দিষ্ট করে রাখা হয়েছে, তাদেরকে মাথা একবারে আপাদমস্তক না ঢেকে তারা রাস্তায় বেরোতে পারবে না, তারা পড়াশোনা করতে পারবে না, তারা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে না, মানে কিছুই, নারী মানুষ বলেই সেক্ষেত্রে তাদের বিবেচনা করা হচ্ছে না। তো সেক্ষেত্রে সেটার থেকে বেরিয়ে আমরা হিন্দু বলে কোনো গর্ব করার জায়গা কিন্তু নেই। কেননা আমরা প্রাচীনকাল থেকে যদি দেখি, তখনও কিন্তু দেখছি সেই মেয়েদের শিক্ষা কি পরিমাণ লড়াইয়ের পরে সেই স্ত্রী শিক্ষার প্রচলন শুরু করেছিলেন সেই কালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা ডিরোজিও যারা ছিলেন তখন। তার পরবর্তী সময়ে এই যে সতীদাহ বলুন, বিধবা বিবাহ নিয়ে লড়াই বলুন, যা কিছু প্রতি পদে পদে আমরা দেখেছি যে হিন্দু ধর্ম নারীদের হেনস্থার কোনো অন্ত নেই। ফলে যখন একটা ধর্মীয় রাজ্য বা ধর্মীয় দেশ গঠন করার জন্য যখন একটা তুলকালাম তৈরি হচ্ছে, পরিস্থিতি যখন সেরকম জায়গাতে চলে যাচ্ছে, তখন সেখানে যে নারীদের অবস্থা আরো করুণ হয়ে দাঁড়াবে সেটা তো বলার অপেক্ষা রাখে না। এবং আমরা রামরাজ্য বলে অনেক নাচানাচি করি, কিন্তু রাম স্বয়ং সীতার যে অবস্থা করেছিলেন, আমরা কোনো নারী কি সেটা চাই?
যে আমাদের অবস্থা এইরকম পর্যায়ে যাক যেখানে নাকি আমি আত্মাহুতি দিতে বাধ্য হই, যে প্রজার মনোরঞ্জনের জন্যই আমি বলবো, বারে বারে তাকে অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে, বারে বারে তার সতীত্ব পরীক্ষা করা হচ্ছে, তার কতভাবে। আর একটা আমি কবিতা পড়ছিলাম, সেটাকে পড়বো এখন। এইটার মধ্যে আমি জানি না কোনো রামায়ণের কোনো কবি, এটা কোন কবি এটা লিখে গেছেন আমি জানি না, নিশ্চয়ই তথ্যের ভিত্তিতেই মল্লিকা সেনগুপ্ত কবিতাটা লিখেছেন, কিন্তু আমি অন্তত এই তথ্য আগে পাইনি যেটা এই কবিতার মধ্যে উল্লেখ করা রয়েছে। এই কবিতাতে বলা হয়েছে যে যখন বনে যাওয়ার কথা হলো তখন রাম কি বলছেন সীতাকে, পথিকের সঙ্গে তার অবশিষ্ট পানীয় যেমন তেমন নির্জন ভাবে রামপত্নী বনে চললেন। শতত গোয়ার তবু রামচন্দ্র ঈষৎ অবাক হয়ে ভাবলেন, এত কষ্ট সীতা স্বেচ্ছায় সইবে? কৈকেয়ীকে বললেন রাম, দেবী তোমার আদেশে সীতা রাজ্য ধন প্রাণ ভরতকে সব দিতে পারি। দিয়ে দেওয়া সেই বউ চলেছেন স্বাধীন ইচ্ছায়, আর কোনো নারী তাকে এরকম আশ্চর্য করেনি। জমি ফুরফুরে হয়ে উঠতেই লাঙল আঁকড়ে মাটির নিজস্ব কন্যা লোকালয়ে উঠে এসেছিল। জানে না সে তার জন্য বসে আছে করুণ নিয়তি, জানে না সে লোকালয়ে যে রাজারা শাসন করেন মানুষের চেয়ে তারা মুকুটের প্রতি মনোযোগী। পুরোটা জীবন গেল মেয়েটির এই সব বুঝতে। দণ্ডকে যাওয়ার আগে একবার লজ্জা জয় করে আরো একবার সেই কুপ্রস্তাব করলেন রাম। বললেন, সীতা তুমি ভরত বা শত্রুঘ্ন, লক্ষণ, সুগ্রীব বা হনুমান যাকে ইচ্ছা অঙ্কশায়ী করো, সন্দেহ বাতিগ্রস্ত এই যুবকের পত্নী প্রেম তবু নাকি ভারত বিখ্যাত। ভারতের গ্রামে গ্রামে আজও হনুমান করজোরে গলবস্ত্রে প্রার্থনা করে, উঁচু জাতিদের চাপে শূদ্র হত্যা করেন যে রাজা, এবারের নির্বাচনে তাকে ভোট দিন। 14টা বছর যিনি স্ত্রীপুত্রের দায়িত্ব না নিয়ে কাটালেন, নির্বাচনে তাকে দিন দেশের দায়িত্ব। নিম্নবর্গ নারী জাতি এই দুই অসহায় প্রাণী রাম রাজ্যে ভোট দিয়ে নিজেদের কবর খুঁড়ুন। সাধারণ তো কিছু বলার নেই আর কি যাকে বলে। তো এই কবিতাটাতে আমাদের বলতে পারি যে সচেতন নারীদের মনের কথা বোধহয় একেবারে বলা হয়ে গেছে। একদম ঠিক কথা। টেস্টে নেই বলি, রাম মন্দির তো হলো, আপনার কাছ থেকে আমার প্রথম প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে জানবো। রাম মন্দির তো হলো, সীতা অনুপস্থিত। আচ্ছা, আপনি যখন প্রথমটা শুরু করেছিলেন যে ধর্ম, হ্যাঁ, আজকের যে বাতাবরণ, হ্যাঁ, সেই প্রসঙ্গটা বলতে গেলে একটু একদম ধর্মীয় মৌলবাদ, তো সেটা আমাদের একটু পেছন দিকে যেতে হয়। এবং যদি যাই তাহলে আমরা যদি শুধু আমাদের ভারতবর্ষের কথাই বলি, তাহলে বৈদিক ধর্মেও কিন্তু কয়েকজন মানে বিখ্যাত নারীর উল্লেখ আছে যারা ঋগ্বেদের সূক্ত লিখেছিলেন বা করেছিলেন, বা তারা পড়াশুনো জানতেন, কিন্তু সেই সংখ্যাটা কিন্তু মুষ্টিমেয়। এর পরবর্তীকালে দেখা গেল ঋষি মনু এলেন, আর তিনি এসেই মানে নারীদের সম্পর্কে এমন সব মন্তব্য করলেন যেটা পরবর্তীকালে মধ্যযুগে নারীদের উপরে যা যা হয়েছে, যা যা অত্যাচার হয়েছে, তার মানে প্রধান কারণ কিন্তু বলা যেতে পারে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে যে আজকের আধুনিক যুগে আমরা দেখছি সেই মনুর যুগটাকে ফিরিয়ে আনার জন্য প্রবল চেষ্টা চলছে। তা যে কারণেই মানে রামকে নিয়ে এই কবিতা লেখা হয়েছে, কিন্তু এই কবিতাটা আদৌ কতজন খোলা মনে গ্রহণ করবেন আমার যথেষ্ট সন্দেহ আছে। তার কারণ হচ্ছে রামকে ঘিরে এমন একটা বাতাবরণ তৈরি করা হয়েছে, রাম ঈশ্বর, অতএব ঈশ্বর তো কোনো ভুল করতেই পারেন না, অথচ তিনি পদে পদে ভুল নয় অন্যায় করেছেন, অপরাধ করেছেন, অথচ সেগুলোকে ঢেকে বরং সেটাকে একটা মানে মোড়ক দেওয়ার চেষ্টা করা হয়েছে যে তিনি নিজে করেননি, অমুক প্রয়োজনে করেছেন। এই প্রসঙ্গে আমি একটা ঘটনা বলতে চাইছি যে রাজতরঙ্গিনী এই গ্রন্থটার কথা সবাই জানেন, যেটা কহলন রচনা করেছেন। তিনি সেই গ্রন্থে একটা উল্লেখ আছে, মানে কি ভয়ঙ্কর উল্লেখ আমি মানে বলতে চাইছি, যে একজন রাজা, তৎকালীন দিনে বারাঙ্গনা নারীদেরকে ডম্বি বলা হতো, তো দুজন ডম্বির সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হয়েছিল, এবং সেটা তৈরি হওয়ার পর মানে সেটা একেবারে স্বামী স্ত্রীর সম্পর্ক। এবারে দেখা গেল যে যখন প্রজারা এর বিরুদ্ধে মানে ভীষণভাবে প্রতিবাদ করতে শুরু করলেন, তখন রাজা চাইলেন যে এর একটা প্রতিবিধান দেওয়া হোক, এবং সেই প্রতিবিধান আরো মারাত্মক।
তাকে মানে প্রতিবিধান দেওয়া হয়েছিল যে একজন ব্রাহ্মণীকে আপনি যদি ধর্ষণ করেন তবে আপনার সেই পাপ স্খলন হয়ে যাবে, এবং রাজা কিন্তু সেটাই করলেন। আমার মনে হয় যে এই একটা উদাহরণই বোধ হয় মানে ধর্ম আমাদের মেয়েদেরকে কি দিয়েছে সে যুগে আর আজকেও, মানে এটা নিয়ে আর কিছু মানে তুলনা বা এটা নিয়ে আর কোনো রকমের তর্ক বিতর্ক চলতেই পারে না। এখন ধরুন মেয়েদের অবস্থান সে যুগেও ঠিক ছিল না, আজকেও ঠিক নেই, এটা বলার পরেও সঙ্গে তো স্বীকার করতেই হবে যে উন্নয়ন যাকে আমরা বলি সেটা একেবারে হয়নি, সেটা কিন্তু মোটেই নয়। তার কারণ হচ্ছে আজকের মেয়েরা অন্তত স্বাধীনভাবে তাদের চিন্তা চেতনাকে যাদের মধ্যে সেটা মানে স্ফুরণ হয়েছে তারা তাদের মতন করে সেটা প্রকাশ করার স্বাধীনতাটুকু পেয়েছেন। সেটা কিন্তু একদিনে হয়নি, প্রচুর লড়াইয়ের পরে সেটা হয়েছে। এই জায়গাটাতে আমার মনে হয় রাজনীতি কিন্তু সাহায্য করতে পারতো। আমি ধর্মের কথা ছেড়েই দিলাম, রাজনীতি সাহায্য করতে পারতো, কিন্তু রাজনীতি সেভাবে সাহায্য করেনি বলেই আজকের ভারতবর্ষেও নারীদের অবস্থান সম্পর্কে আমরা খুব একটা ভালো কথা বলতে পারছি না। অনেক কটা প্রশ্ন তুলে দিলেন, এখানে শেষ করতে দেবো না, এখান থেকে আপনি শুরু করবেন আমার দ্বিতীয় প্রশ্নটা। আপনারাও আপনাদের মন্তব্য করতে পারেন কমেন্টসে। ভারতে তো বটে, সারা বিশ্বব্যাপী দক্ষিণ পন্থা এবং উগ্র জাতীয়তাবাদী আস্ফালনে চলছে, আপনারা লক্ষ্য করছেন। ভাষা ব্যবহার কোনো শালীনতা রাখা হচ্ছে না, অনেক ক্ষেত্রেই আমার নিজেরও লজ্জা হচ্ছে। সেই ক্ষেত্রে নারীরা কি মুক্ত পরিবেশ পাচ্ছেন? দেখুন, মানে আমি প্রথমেই যে কথাটা শুরু করেছিলাম যে রাজনীতি দিতে পারত, আমি কিন্তু দক্ষিণ বা বাম কোনোটাই বলিনি, কিন্তু দুঃখের সঙ্গে হলেও স্বীকার করতে বাধ্য হচ্ছি যে আপনি ডানই বলুন আর বামই বলুন, রাজনীতি কিন্তু মেয়েদেরকে যে প্রোটেকশনটা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু সেভাবে দিচ্ছে না, দেয়নি, ভবিষ্যতেও দেবে বলে আমি কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এখন ধরুন একটা কথা, যে রাজনৈতিকভাবে যখন কোনো নারী নেত্রীকে হেনস্থা করা হয় তখন রাজনৈতিক দলগুলোর যেভাবে প্রতিবাদ করার কথা ছিল সেই প্রতিবাদটা আমরা দেখতে পাই না, অথচ ভারতবর্ষের সমস্ত বড় বড় রাজনৈতিক দলগুলোরও কিন্তু উইমেন্স সেল আছে, কিন্তু তারপরেও আমরা কিন্তু সেই জিনিসটা দেখতে পাই না। এখন দু একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরুন উত্তরপ্রদেশের মুলায়ম সিং যাদব, তিনি যখন ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হবে এটা তিনি তীব্র প্রতিবাদ করে একটা মন্তব্য করেছিলেন, মানে এখনো ভাবলে গায়ে কাটা দিয়ে ওঠে। তিনি মন্তব্য করেছিলেন, লড়কা তো লড়কাই হতা হ্যায় ও কভি কভার হো যাতে হ্যায়। ভেবে দেখুন ধর্ষণের সপক্ষে সওয়াল আর কাকে বলে, এটা গেল একটা। তারপরে গোয়াতে সেই সময়ে নার্সরা, মহিলা নার্সরা, তারা একটা মানে অনশন করে প্রতিবাদ করছিলেন। সেখানে তখনকার যিনি বিজেপি মুখ্যমন্ত্রী ছিলেন লক্ষ্মীকান্ত পার্সেকর, তিনি তাদেরকে বলেছিলেন, মানে অনেকে হয়তো ভাববেন এটা স্নেহের সুর, কিন্তু এটা যে কি ভয়ঙ্কর সুর, যে তিনি বলেছিলেন যে রোদের মধ্যে বসে তোমরা যদি অনশন করো তাহলে তোমরা কালো হয়ে যাবে, এরপর তোমাদের কিন্তু আর বিয়ে হবে না। গেল এটা। আরেকটা মহারাষ্ট্রের বিখ্যাত নেতা শরদ পাওয়ার, তার কন্যা সুপ্রিয়া সুলে যখন রাজনীতিতে এলেন, দেখা গেল সেখানে বিজেপির একজন নেতা, সম্ভবত চন্দ্রকান্ত পাটিল বা এরকম তার নাম, তিনি মন্তব্য করলেন যে সুপ্রিয়া সুলে তুমি ঘরে ফিরে যাও, বরং রান্না বান্না করো, দেশ আমরা চালিয়ে নেব। এই যে কথাগুলো আমি বললাম, এই যে ঘটনাগুলো আমি বললাম, রাজনীতিতে কিন্তু এই ব্যাপারটাই চলছে। রাজনৈতিক নেতা আরেক রাজনৈতিক নেত্রীর গালের সঙ্গে রাস্তার তুলনা করলেন না? হ্যাঁ, এই তো কদিন আগে দেখুন। তো এই যদি অবস্থাটা হয় তাহলে তো বোঝাই যাচ্ছে যে রাজনীতিতেও মেয়েরা যেন ট্রেসপাসার্স, হ্যাঁ, ওরা অনুপ্রবেশকারী, তাদেরকে এইভাবে ট্রিট করা হচ্ছে। অথচ এটা তো সত্যি কথা যে কোনো সমস্যার তৈরি হয় ক্ষমতার অভাবে, আর সেই সমস্যাটাকে সমাধান করা যায় যদি ক্ষমতা থাকে। এইবারে আসবো যে নারীর ক্ষমতায়ন, হ্যাঁ, যে নারীর ক্ষমতায়ন হয়েছে, হয়নি তা নয়। এখন সঙ্গে বোধহয় এটাও বলা দরকার যে নারীর যেটুকু ক্ষমতায়ন হয়েছে তার থেকে তৈরি হয়েছে আরেকটা মারাত্মক রকমের প্রতিযোগিতা, এবং সেই প্রতিযোগিতাটা কিরকম সেটাও একটা বলা হয়েছে, যে ক্ষমতা মানেই হচ্ছে
প্রতিবাদ, প্রত্যয়। খুব সত্যি কথা, কারণ ক্ষমতা থাকলে অন্যায়ের প্রতিবাদ করতে সাহসী হবে, ক্ষমতা থাকলে সে প্রত্যয়ী হবে, ক্ষমতা থাকলে অসঙ্গতি দেখলে সে প্রশ্ন করবে। এবারে তারপরেই আসবে যে আবার সেই ক্ষমতার কথা, যে রাজনীতি, যে ক্ষমতাটা, রাজনৈতিক ক্ষমতাটা যদি থাকে তাহলে সে কি করতে পারবে, যে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য সে অধিকার চাইবে। এবার এই প্রত্যেকটা জিনিস কিন্তু সুদীর্ঘকাল ধরে পুরুষদের কক্ষিগত ছিল। যখন দেখা গেল যে সেই জায়গাটাতে মেয়েরাও অধিকারী হচ্ছে, মেয়েরা সাহসী হচ্ছে, তখনই কিন্তু একটা বলা যেতে পারে যে অজানাভাবেই একটা মারাত্মক রকমের প্রতিযোগিতা তৈরি হয়ে গেল, এবং তার থেকে যে হিংসা তৈরি হলো, সেই হিংসাই কিন্তু মেয়েদের অবস্থানকে এতটা বিপজ্জনক করে তুলেছে সব জায়গাতে। সেটা আপনি ধর্মীয় ক্ষেত্রেই বলুন, রাজনীতির ক্ষেত্রে বলুন, কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, সর্বত্র কিন্তু একই ব্যাপার। তাহলে ক্ষমতায়নটাও কিন্তু আমরা ঠিক সঠিকভাবে গ্রহণ করতে পারছি না। নারীরাও কিন্তু সবাই সেই খোলা মনে ক্ষমতায়ন তার জন্য কতটা জরুরি সেটা কিন্তু তারা ঠিকভাবে ফিল করতে পারছে না। এই যখন অবস্থা, তাতে দেশজ পরিস্থিতি, সামাজিক ক্ষেত্র বা পারিবারিক ক্ষেত্র, সর্বত্র একই চেহারা আমরা দেখতে পাচ্ছি। নির্লজ্জতার মাথা খেয়ে এই উগ্র জাতীয়তাবাদীর আস্ফালন চলাকালীন সময়ে নারীদের প্রতি শ্রদ্ধা জানানোর ফাঁকেও একটা তথ্য দিয়ে রাখি। এই মুহূর্তে এত বড় ভারতবর্ষ, এত কটা রাজ্য, একজন মাত্র নারী মুখ্যমন্ত্রী। এটা নির্লজ্জতার মাথাকে আমি স্বীকার করছি, তথ্যটা দিয়ে দিলাম, এবং সেটা খুব সদ্য হয়েছে। আর অলকার কথা শুনতে শুনতে একটা ঘটনা মনে পড়ছিল, এই যে ক্ষমতার অপব্যবহার যে ব্যাপারটা, রাজস্থানের একটা ঘটনা আপনাদের মনে থাকবে হয়তো, ভাওরি দেবীর ঘটনাটা। অবশ্যই মারাত্মক ঘটনা। উনি সরকারি কাজ করার জন্য, কিন্তু তার উপরে দায়িত্ব ছিল যে এই যে শিশু কন্যাদের যে বিবাহ হচ্ছে, যে বাল্য বিবাহ যে ব্যাপারটা, এইটা বন্ধ করার জন্য তিনি যেন প্রচার চালান এবং সেইভাবে যেন কাজ করেন। এই প্রজেক্টের সাথে তিনি যুক্ত ছিলেন। সেই দায়িত্ব নিয়ে তিনি গুর্জর ফ্যামিলিতে গেছিলেন, কিন্তু 9 মাসের একটা মেয়েকে বিয়ে দেওয়ার আয়োজন চলছিল সেখানে। তো সেইটাতে তিনি প্রতিবাদ করেছেন। তারা যখন মানেনি, তারা তো উপরতলার সব উচ্চবিত্ত এবং উচ্চ বর্ণও বটে, তো তারা এই দেহাতি মহিলার কথা মানবে কেন? এবারে তারা বলেছে যে এসব তুমি যাও, এখান থেকে হবে না এসব। তখন সে পুলিশে খবর দিয়েছে, এবং পুলিশ এসে যখন বাধা দিয়েছে, বিয়েটা আলটিমেটলি হতে পারেনি, তখন হয়নি, কিন্তু পরবর্তী সময়ে যে কোনো রকমে তারা আবার করেছেই, এটা বিয়েটা তারা সম্পন্ন করেছে পরবর্তী সময়, সেই সময় পারেনি। যাই হোক, কিন্তু ও যে প্রতিবাদ করলো, এই যে ভাওরি দেবী যে প্রতিবাদ করলেন গিয়ে, এইটাতে তার প্রতি আক্রোশ জন্মালো এই উচ্চ বর্ণের মানুষদের। তারপরে তো যা হলো, নির্জন পথে স্বামী স্ত্রীকে দুজনকে আটকে, স্বামীকে বেঁধে তার সামনে ধর্ষণ করা হলো স্ত্রীকে। এবং এরপরে যখন আদালতে উঠলো, এবং তারা এখানে স্বামী স্ত্রী দুজনে কিন্তু খুব সাহস দেখিয়েছিলেন, তারা এফআইআর করেছেন, এখন একেবারে নির্দিষ্টভাবে অভিযোগ করেছেন কে কে এই ছিল, তারা এই কাজগুলো করেছে। তো এইসব যখন হলো, কোর্টে যখন উঠলো মামলা, তখন সেখানে বিচারপতি বলছেন যে এটা তো অসম্ভব, কেননা তারা উচ্চ বর্ণের, তুমি যাদের নামে অভিযোগ করছো তারা উচ্চ বর্ণের, তারা ধর্ষণ করবে কি? তোমাকে তো ছোবেই না, তুমি তো নিম্ন বর্ণের মহিলা। আচ্ছা, এটা একটা যুক্তি হতে পারে? এবং সরকারি আসনে বসে, আইনের আসনে বসে যদি কেউ এইভাবে কথা বলে, এবং যে ধরনের, তাকে একেবারে তুচ্ছতাচ্ছিল্য করে বিচার, আলটিমেটলি তো সে বিচার পেলেন না। তো এই যে ঘটনাগুলো ঘটছে, আমরা তাহলে রাজনীতির উপরে, আইন ব্যবস্থার উপরে কি করে বিশ্বাস, ভরসা রাখা যাচ্ছে? কি করে বিশ্বাস? এই মানে আপনাদের দুটো ঘটনা, ছোট্ট এক লাইনে দুটো ঘটনা বলছি। একটা হচ্ছে রাখি মান্ডি, পেয়ে যাবেন বোধহয়, পত্রপত্রিকাও চলে আসবে। রাখি মান্ডি ঝাড়গ্রামের একজন শিক্ষিকা, উনি বিয়ে করেননি, মানে অতি সম্প্রতি ডাক্তারদের সাহায্য নিয়ে আইভিএফ পদ্ধতিতে উনি মা হয়েছেন। আচ্ছা, এটা মানে দেশের বড় বড় পত্রিকাতেই নিউজ হওয়ার কথা, আমি যতটুকু জানি হবেও হয়তো। আরেকটা ঘটনা, চুমকি বাউরি, ইনিও 8ম শ্রেণীতে থাকতে, আপনার ঘটনাটার সঙ্গে মিলে, যে ওনাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল, তখন 8ম শ্রেণীতে পড়ে। ওখান থেকে এই বিয়ে নিজে দাঁড়িয়ে আটকেছিলেন এই মেয়ে, পালিয়েছিলেন যখন 11-এ পড়ে। 11-এ যখন ভর্তি হলেন, তখন ওনাকে জোর করে আবার বিয়ে দেওয়ার চেষ্টা হলো, পালিয়ে পিসির বাড়ি চলে গিয়েছিল।
ওখান থেকে গ্র্যাজুয়েট হলেন, এখন আসাম রাইফেলসের একজন জওয়ান AK-47 নিয়ে দৌড়দৌড়ি করছে। এই যে নারীদের মধ্যে নিজস্ব যে চিন্তা ভাবনা, এই ভাবনাটা আপনি কি মনে করেন যে এই মুহূর্তে এই মুক্ত পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে? অবশ্যই এটা, এবং এটা ভীষণ জরুরি। একটা বিতর্ক হয় মাঝে মাঝে যে এই যে অনেক সময় বলা হয় যে ধর্ষণের ঘটনাগুলো যখন ঘটে, যে মেয়েটি দুর্বল ছিল, একা ছিল এবং সে প্রতিরোধ করতে পারেনি, যার যে কারণে সে এরকম দুর্ঘটনার শিকার হয়েছে। যদিও দুর্ঘটনা বলছি, কিন্তু আজ পর্যন্ত ধর্ষণকে কেউ দুর্ঘটনা বলে মানেনি কখনো। হ্যাঁ, এবং দুর্ঘটনা বলে মানে না বলেই যত বিপত্তি। কিন্তু সমাজে দেখা যায় ধর্ষকদের মাথায় তুলে নাচানাচি চলছে। হ্যাঁ, তারা মন্ত্রী হচ্ছেন, তারা রাজনৈতিক নেতা হচ্ছেন, তারা অনেক কিছু হচ্ছেন, কিন্তু ধর্ষিতা মেয়েটি মুখ লুকোতে লুকোতে অবশেষে অনেক সময় আত্মহননের পথ বেছে নেয়। কারণ সাহসী হয়ে বিরোধিতা করে, সমাজের বিরোধিতা করে বেঁচে থাকার মতো মনের জোর সব মেয়ের থাকে না। তো এইখানে যে ব্যাপারটা, এবং এই যে ধর্ষণের ঘটনা দিনের পর দিন কমার বদলে বেড়েই চলেছে আমরা দেখছি। অনেকে বলেন যে খবরের কাগজে ধর্ষণ আগেও হতো, খবরের কাগজে এতটা উঠতো না বলে লোকে জানতো না। সে যাই হোক, আমি সে বিতর্কে যাচ্ছি না। কিন্তু এই যে ধর্ষণের ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে, শিক্ষিত মেয়েদের উপরেও বাড়ছে। তো এটার কারণ কি? ওই যে একটা আক্রোশ, যে ওই অলকা যে একটু আগে যে কথাটা বলছিল যে প্রতিযোগিতার বাজারে মেয়েরা এসে গেছে, তো সেইখানে তাদেরকে দমিয়ে দেওয়ার একটাই বোধহয় খুব মানে বলিষ্ঠ একটা পথ আছে, যে তারা শারীরিকভাবে যেহেতু দুর্বল, তাদেরকে একেবারে ধ্বংস করে দাও, শারীরিকভাবে তাদেরকে ধর্ষণ করে তাকে ধ্বংস করে দাও, যাতে সে সমাজে আর মাথা তুলেই না দাঁড়াতে পারে। কিন্তু কেন? ধর্ষিতা মেয়েটি কোন অপরাধ করেছে যে সমাজে মাথা তুলে দাঁড়াতে পারবে না? এটা একটা বড় প্রশ্ন। কিন্তু যে হারে ধর্ষণ বেড়ে চলেছে, ধর্ষকরা সবসময় মহারাজার মতো ছাড় পেয়ে যাবে। হ্যাঁ, আমরা এই যে সাম্প্রতিক যে ঘটনাটি ঘটলো, আমরা যে আরজি করের যে ঘটনাটা দেখলাম, সেটা তো কোথায় কি বিচার হলো? কিছুই হলো না। হ্যাঁ, তো কিন্তু মেয়েটি তো গেল, সারা জীবনের জন্য মা বাবার কোল খালি করে সে চলে গেল। হ্যাঁ, আর আমি একটু শেষ করিনি। তো আমার মনে হয় একটা বিতর্ক ওঠে যে অনেক সময় যে মেয়েদেরকে যে ক্যারাটে শেখানো, জুডো শেখানো, এটা কতটা জরুরি। অনেকে বলেন যে পুরুষদের মনোভাব বদলানো উচিত, মেয়েরা কেন ক্যারাটে জুডো শিখবে? হ্যাঁ, কিন্তু আমার মনে হয় এখানে অন্যভাবে একটু ভাবা যেতে পারে যে যেহেতু শারীরিকভাবে মেয়েরা দুর্বল, তো এই তার যে শারীরিক দুর্বলতা, সেটাকে কাটিয়ে তোলার একটা পথ কিন্তু ক্যারাটে জুডো শেখা। তাহলে কিন্তু পুরুষের সমকক্ষ হয়ে ওঠাতে তার আর কোনো বাধা থাকবে না। সে তো একমাত্র শারীরিকভাবে দুর্বল বলেই তাকে বারবার শারীরিকভাবে আক্রমণ করা হচ্ছে। তো সেইখানে সে যদি শক্তিশালী হয়ে উঠতে পারে কোনোভাবে, তাহলে আমার মনে হয় একটা পুরুষ তাকে একলা পথে পেয়ে আঘাত করতে গেলেও 10 বার ভাববে। একদম। আপনি মানে এটা ডেস্টিনি আপনি একটু আরেকটু বলবেন, সেটা হচ্ছে বিলকিস বানু আপনাদের সামনে উপস্থিত হয়েছে, একেবারে যারা যাবজ্জীবন কারাদণ্ডে, আর আমির তো যাবজ্জীবন কারাদণ্ডে আসামি, তাদের ছেড়ে দেওয়া হয়েছিল, তাদের মানে ব্যাপকভাবে সম্বর্ধিত করা হলো, লাড্ডু বিতরণ হলো, ইত্যাদি ইত্যাদি হলো। এই ভারতবর্ষেই হলো, আমরা এগিয়েছি ভারতবর্ষ। না, ওরা তো ভালো ছেলে, সেটাও আবার বলা হয়েছে যে ওরা ভালো ঘরের ছেলে। এবং 2 বছর হতে চললো মণিপুরের অগ্নিতত্ত্ব, এই অবস্থার পরিপ্রেক্ষিতে মণিপুরের নারীরা দুভাবে উৎপীড়িত হচ্ছে। তথ্য দিয়ে আপনাকে বলছি, আপনাদের কাছে প্রশ্নটা রাখছি একটু পরে। একটা হচ্ছে জাতি পরিচয়ের জন্য, আর দ্বিতীয়টা হচ্ছে লিঙ্গ পরিচয়ের জন্য। পরবর্তী সময় আরজি করের কথা আপনি উল্লেখই করলেন। রিসেন্টলি RPF, রেলওয়ে রিজার্ভ ফোর্সের একজন মহিলা, তিনি তার ডিউটিতে এসছেন AK-47 একদিকে, আর পিঠে তার বাচ্চাটাকে বাঁধা। হ্যাঁ, এটা খুব ভাইরাল হয়েছে। এই যে জায়গাটাতে দাঁড়িয়ে একটা বিরাট, আবার কুস্তিগিরের সম্পর্কে আমাদের অলিম্পিয়ানদের সম্পর্কে ছিল, তারা অলিম্পিক পদক ফেরত দিয়ে দিল। এই নির্লজ্জ অবস্থার ভেতরে আমরা রয়েছি। তার মাঝে এই বেটি পড়াও বেটি বাঁচাও যে স্লোগানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্লোগান ছিল, হাই প্রোফাইল। এই বেটি বাঁচাও বেটি পড়াওটা এই মুহূর্তে কি বেটি পেটাও মনু বাঁচাওতে পরিণত হলো? এটা দেখুন, বেটি পেটাও মনু বাঁচাও, এটা তো সেই আবার প্রথম কথাতে ফিরে যেতে হয়। এটা আদিকাল থেকে চলে আসছে। এটা যতই স্লোগান তৈরি হোক নতুন নতুন, এই স্লোগানগুলো কি হবে,
একটু আলোর ঝলকের মতন ঝলকে উঠে আবার মিলিয়ে যাবে। আমরা যেই তিমিরে ছিলাম সেই তিমিরেই থাকবো মনে হচ্ছে আজীবন। কেননা অবস্থাটা আর সব থেকে দুঃখ লাগে কি, এই যে আমরা সাম্প্রতিক কিছু ঘটনাতেও দেখছি যে মহিলারা সক্রিয়ভাবে ভূমিকা নিচ্ছে মহিলাদের নির্যাতন করার জন্য। এই যে মহিলাদেরকে দমিয়ে আমরা পারিবারিক ভাবেও অনেক সময় শুনি, এই যে শাশুড়ি বউয়ের সম্পর্ক, আমি একটা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, শাশুড়ি বউয়ের সম্পর্ক যেটা বলা হয়, পারিবারিক নির্যাতনের তো একটা মূল সম্পর্ক তো এটাই। বলা হয় শাশুড়িরা বউদের যেভাবে নির্যাতন করে, অনেক পুত্রবধূ মানে রীতিমতো ভীত থাকেন তার শাশুড়িকে নিয়ে। তো এই যে নারীদের উপরে যে নারীদের নির্যাতন, এই ক্ষেত্রে যদি নারীরা সচেতন না হয় যে আমিও একজন নারী, আমি একজন নারীর উপরে কেন নির্যাতন করব, এই যে চেতনাটাই তো মেয়েদের মধ্যে নেই। এই যে এবং এই দুর্বলতাটা, এই যে যুগের পর যুগ আমি ঘর ছেড়ে বেরোবো না, আমি পতিব্রতা, আমি পতি যতই আমাকে অত্যাচার করুক, মারপিট করুক, যাই করুক, আমার প্রতি সেবা করতে হবে, প্রতি পরম দেবতা, এই যে মানসিকতাগুলো আদিকাল থেকে মেয়েদের মাথার মধ্যে গুঁজে দেওয়া হয়েছে, আমি বলতাম, হ্যাঁ, সেই মনুসংহিতা দিয়ে হোক, যাই দিয়ে হোক, মাথার মধ্যে গুঁজে গুঁজে দেওয়া হয়েছে, সেইগুলোর এই জঞ্জালগুলো মাথার থেকে ছাড়িয়ে মেয়েরা আগে মেয়ে মানুষ হয়ে উঠুক, তো তারপরে তো তারা বেটি পেটাও আর বেটি বাঁচাও এর মধ্যে ফারাকটা বুঝতে পারবে। একদম। এই স্লোগানটার সম্পর্কে মানে আমার প্রথমেই যেটা মনে হয় আর কি, যে কোনো সচেতন মানুষ যদি স্লোগানটা নিয়ে ভাবেন তাহলে একটা ব্যাপার ধরা পড়ে যে একবিংশ শতকে এসেও আমাদেরকে বলতে হচ্ছে বেটি বাঁচাও, তার মানে কি বেটিকে মারা হয়, সেটা একটা প্রমাণিত হয়ে গেল। বেটি পড়াও, তার মানে কি বেটিকে পড়ানোর ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা আছে, সেই প্রতিবন্ধকতা সরানোর কথা বলা হয়েছে। এবারে দেখুন, এই প্রসঙ্গগুলো যখনই আসে তখনই মানে নারীর অবস্থান বিষয়ে প্রথম যে কথাটা আসে সেটা হচ্ছে লিঙ্গ বৈষম্য, অর্থাৎ কিনা পুরুষ আর নারীর মধ্যে বৈষম্য। তফাৎ তো চিরকালই হয়ে গেছে, কিন্তু বৈষম্য করা হচ্ছে, এবং সেটা সর্বত্র, শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, কর্মক্ষেত্রে বলুন, সামাজিক ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, সমস্ত জায়গাতে এটা হচ্ছে। এবারে এটার মানে প্রসঙ্গে একটা কথা বলতে চাইছি যে আমাদের ভারতবর্ষেই এখন একটা শব্দ দেখবেন খুব শোনা যায়, সুস্থায়ী উন্নয়ন, ইংরেজিতে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। সেটার জন্য মানে নারী পুরুষের বৈষম্যকে কমানোর উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এবং তার জন্য একটা লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে যে 2030-এর মধ্যে সমস্ত রকম মানে নারী পুরুষের বৈষম্যকে মানে মুছে দেওয়া হবে। সমীক্ষা বলছে যে 2030 তো নয়ই, তার সঙ্গে আরো 100 বছরে যদি জোড়া যায় তাহলে বৈষম্য যে কমছে না তা কিন্তু নয়, বৈষম্য যে রেটে কমছে ওই রেটে চলতে থাকলে পরবর্তী 100 বছর যোগ দিলেও সেই জায়গাটাতে আমরা যাব না। আর এটা তো শুধুমাত্র আমরা ভারতবর্ষের কথা বললাম, আমরা যদি পৃথিবীর দিকে তাকাই সেখানেও একটা দেখা গেছে যে গ্লোবাল জেন্ডার গ্যাপ মানে ইন্ডেক্স, সেটার মধ্যে দেখা যাচ্ছে যে 134 বছর পরেও, মানে আজকের থেকে 134 বছর পরেও নারী পুরুষের মানে সমান যে ব্যাপারটা আর কি, মানে সেটা বলতে চাইছি যে অবস্থানগত যে এটা, সেটা কোনোদিন সমান হবে না, এটা মানে একদম ঘোষিত সত্য। এবারে বলা হয় যে একটা বৈষম্য থেকে আরেকটা বৈষম্য তৈরি হয়। তো সেটা কিরকম, যেমন শিক্ষাক্ষেত্রে যে বৈষম্যটা হচ্ছে তার প্রতিফলন হচ্ছে কর্মক্ষেত্রে, যে কারণে ভারতবর্ষে দেখা যাচ্ছে যে পুরুষের আয় যদি 100 টাকা হয় তাহলে সেই জায়গায় নারীর আয় হচ্ছে 40 টাকা। তাহলে ফারাকটা আমরা দেখতে পাচ্ছি। আর সাধারণ আমাদের জন্য কোনো মানে ইকোনমিক্স বা কোনো কিছু পড়তে হয় না, সাধারণ বুদ্ধিতেই বোঝা যায় যে ওই 60 পেরোতে আমাদের আরো কতদিন লাগবে। এবারে কোভিডের পরবর্তীকালে দেখা গেছে যে ভারতবর্ষে মেয়েদের শ্রমশক্তিতে যোগদানটা অনেক কমে গেছে। হ্যাঁ, কেন হবে? যদি সত্যি মানে আমাদের সরকার যদি সেই চেষ্টাটা করে থাকেন তাহলে নারী শক্তির যোগদান কমছে কেন? সেই জায়গাটাতে দেখা যাচ্ছে ক্রমবর্ধমান হিংসা এবং জায়গা না দেওয়ার যে প্রবণতা, মানে নারীকে আমি ওই জায়গাটাতে ঢুকতে দেব না, তো সেইটার যে প্রবণতা,
এই কারণগুলোর জন্য এই অবস্থাটা তৈরি হয়েছে। অথচ যদি দেখা যেত, মানে পড়া যেত এরকম একটা ব্যাপার, যে ভারতবর্ষকে কিন্তু বলা হচ্ছে যে একদিক দিয়ে ভারতবর্ষ সৌভাগ্যবান, কারণ তার কাজ করার লোক রয়েছে। সেখানে কিন্তু নারী পুরুষ এভাবে বলা হয়নি, লোক রয়েছে। এখন সেখানে নারীদের যদি অংশগ্রহণ কমে যায় তাহলে সেটা কিন্তু ভারতীয় অর্থনীতিকে আঘাত করছে। মজার ব্যাপার হলো এই যে বৈষম্যটা, এইটাকে অস্বীকার করতে শাসকরা যতটা আগ্রহী, এটার প্রতিকার করতে তারা কিন্তু ততটা আগ্রহী নন। সর্বশেষ আমাদের সময়ে বাধা ধরা আছে, সর্বশেষ প্রশ্ন দুজনের কাছেই যাচ্ছি, প্রথম কথা দিয়ে দেবেন। নারী সংরক্ষণ বিল হলো, নারীদের নিরাপত্তার জন্য নানা রকম আইন কানুন হয়েছে, এইগুলি সবগুলি কি এখন শুধুমাত্র কাগজে পত্রে, নাকি একে সামনে রেখে আজও নারীরা যে সফট যে টার্গেটটা, নাকি শুধু বক্তৃতার একটা অংশ হয়ে রয়েছে আজকের দিনে? আচ্ছা, অনেক কথা হলে আমি আরেকটা কবিতা পড়ি। অবশ্যই, অনেক ভারী ভারী কথা বলে ফেলেছি আমরা। না, প্রশ্নের উত্তরটা হয়তো কবিতাটার মধ্যেও রয়েছে। কথায় কথায় রঙ্গ করো নারীবাদের নামে, মার যখন কি এসব কথায় কণা মাত্র থামে? এসব যেন কথার কথা, রঙ্গ কথার সার, ভিতর থেকে বাহির থেকে মারের ওপর মার। সেসব মার গোপন করে মেয়েরা খুব হাসে, ভালোবাসার গান শুনতে এখনো ভালোবাসে। বাঁচতে বাঁচতে টের পায় ঠিক ভিতর অপমান। কি বলেছেন শিল্প তাকে, কি বলেছেন গান? গানের থেকে শিল্প থেকে জীবন অধিক বলে। কে ঠকালো তাদের এমন ছলবল কৌশলে? এসব কথা লিখতে গেলে এক ঘরেতে রাখো, জানো তবু মিথ্যে মায়ায় সব ঠকানো ঢাকো। এমন ভাবে রসের ভরে এসব রঙ্গ করো, এমন ভাবে হাসতে থাকো পুলক থরো থরো, যেন এসব গল্প কথা সত্য কথাই নয়। ভিতর থেকে জেগে উঠলো অবিশ্বাস আর ভয়। বাধা দিলেই ক্ষিপ্ত হব, ক্রুদ্ধ হব ঠিক, রসিকতায় পথ পাই না, খুঁজে পাই না দিক। কৃষ্ণা বসুর লেখা। সত্যি তো, সত্যি এই যে কতদিন আগে কবিতাটা লেখা, এখনো আমরা কেন প্রাসঙ্গিক মনে করছি? নিশ্চয়ই, কারণ পরিস্থিতি পাল্টে যায়। বিল হোক, আইন হোক, যাই হোক, সেই নারীবাদের নামে রসিকতাই চলছে, আর কিছুই চলছে। আমি বলবো যে এই যে নারী শক্তি যে বিল 33% সংরক্ষণের ব্যাপারটা, এইটা নিয়ে তো মানে কি বলবো, কিছু পুরুষের তো গাত্রদাহ, যেন মনে হচ্ছে যে পুরুষের নিজস্ব ক্ষেত্রে মহিলারা ঢুকে যাচ্ছে। সেটা তো একটা ব্যাপার। আমি যেটা বলবো যে প্রায় 3 দশক সময় লেগেছে এই 33% বিলটা পাস করাতে, এবং সেটাও আবার ওই রকম ওই খুঁড়োর কলের মতো ঝুলিয়ে রাখা হয়েছে। সুকুমার রায়ের কবিতা সে খুঁড়োর কল যে ঝুলিয়ে রাখা হয়েছে, সেটা 2029-এর হয়তো সেটা হবে, হয়তো বলছি, তার কারণ এখনো ভরসা কিছুই পাচ্ছি না। এবারে অনেকেই এই কথাটা বলেছেন এবং আমিও সেটাকে সমর্থন করি যে এই বিলের নাম দেওয়া হয়েছে নারী শক্তি বন্দন অধিনিয়ম। কেন, কিসের বন্দন? বন্দনার তো প্রয়োজন নেই মেয়েদের যেটা প্রয়োজন যে তার অবস্থানগত সঠিক মূল্যায়ন করা, যে সে কোন অবস্থানে সে থাকবে। এখানে দেখুন, মানে হাসি পায় এই কথাটা ভেবে যে রাজনৈতিক নেতারা, ক্ষমতাসীন নেতারা, উচ্চ পদাধিকারীরা তারা বারবারই প্রচার করেন আমরা এটা করলাম, তারপর আমরা মেয়েদের জন্য এটা করলাম, তারপর আমরা মেয়েদেরকে এই দিলাম। খুব হাস্যকর ব্যাপার, যদি মেয়েরা প্রশ্ন করে যে এ নিয়ে আপনারা এত মানে ঢক্কানিনাদ করার কারণটা কি, তার কারণ হচ্ছে এগুলো তো মেয়েদের প্রাপ্য ছিল। এবার প্রাপ্য জিনিসটা গণতান্ত্রিক রাষ্ট্রে যদি তাদের জন্য নির্দিষ্ট করা হয়, সেটা কেন প্রচারের আলোয় আসবে? তা আমি আরেকটু বলতে চাইছি যে আমাদের প্রধানমন্ত্রী লোকসভায় দাঁড়িয়ে বললেন যে এই যে নারী মানে অধিনিয়ম, যেটা আমি বললাম এক্ষুনি বিলটির কথা, বন্দন অধিনিয়ম, সেটা ঈশ্বর আমাকে দিয়ে পাস করিয়ে নিচ্ছেন। সেটাও আমাদেরকে শুনতে হলো। তার মানে কি আমরা ধরে নেব যে নারীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বা নারীরা যে মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য তার যা যা দরকার সেগুলো মানে পৃথিবীর মধ্যে নয়, অপার্থিব কোনো জগৎ থেকে তার নির্দেশ আসবে?
আমরা সেটাকেও মেনে নিচ্ছি একদম। তবে ঠিকই আছে, কারণ প্রধানমন্ত্রী তো নিজেকেই বলেছিলেন তিনি জৈবিক নন, তাহলে সেই ক্ষেত্রে তিনি যদি এই কথা বলে থাকেন আমাদের দেশ পাবেন সবই দৈবিক, সবই দৈবিক, কাজে আমাদের এটা মেনে নেওয়া ছাড়া কোনো আমরা বলি যে এই যে কবিতাটাও পড়ছিলাম কৃষ্ণা বসুর, যে গল্প কথার থেকে জীবন অধিক কথা বলে। আমি যদিও আপনি বলছেন সময় শেষ, আমার একটা ছোট্ট জীবনের কথা একটা মনে পড়লো। তখনও মানে অনলাইনে গ্যাসের বিল বা ইলেকট্রিক বিল এগুলো দেওয়া চালু হয়নি এতটা। তো আমি তখন নিয়মিত এই গ্যাসের বিল ইলেকট্রিক বিল দিতে যেতে হতো আমার ব্যক্তিগতভাবে। তো সেখানে গ্যাসের লাইনে বা টেলিফোনের লাইনে যেখানেই হোক বলুন, যদি আলাদা লাইন থাকতো মহিলা পুরুষ সেটা আলাদা ব্যাপার, আর যদি একটা লাইন থাকতো 5 জন পুরুষ 1 জন মহিলা, কেন? অদ্ভুত নিয়ম। আমি প্রচুর ঝগড়া করেছি এবং এমনও হয়েছে যে 5 জনের পরে 1 জন, 5 জনের পরে 1 জন। আমি যদি প্রতিবাদ করেছি যে কেন 5 জনের পরে, কেন? মহিলাদের সংখ্যা প্রচুর, তো তারাও তো কাজ পেলে এসছে, এমন তো না যে সব অবসর বসে রয়েছে। তো এত বড় লাইন, আপনাদেরও যত বড় লাইন আমাদেরও তত বড় লাইন, তা 1 জন পুরুষ 1 জন মহিলা কেন হবে না? হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কোনো পুরুষ গলা তুলেছেন, সবখানে কি সংরক্ষণ চাই নাকি? সবখানে কি সেখানে সংরক্ষণ আসছে কোত্থেকে? সংরক্ষণের উত্তরটাই তারা বুঝতে পারেননি। এবারে আমি যদি মহিলাদেরকে সঙ্গে টানার চেষ্টা করেছি, দুঃখের ব্যাপার এই জায়গাটাতে যে আমি বিলটা বলছি কি আপনারা যদি এত ইয়ে থাকে তাহলে আপনারা যান অফিসে গিয়ে জানান, অভিযোগ জানান যে 5 জনের পরে 1 জন নিয়ম। এবং কাউন্টারে যিনি বসে আছেন তিনি কিন্তু টু শব্দটি করছেন না, কোনো প্রতিবাদ করছেন না, না কেউ প্রতিবাদ করে না, আর বলছে যে আপনারা যান অফিসে গিয়ে অভিযোগ জানান। আমি তখন মহিলাদেরকে বললাম ঠিক আছে আমরা বিলটা জমা দিয়ে নিই, আপনারা একটু দাঁড়াবেন, চলুন আমরা গিয়ে সই করে আজকে জমা দিয়ে আসবো যে মহিলাদের জন্য আলাদা কাউন্টার করতে হবে, নইলে আমরা এইভাবে রোজ রোজ এসে হ্যারাসমেন্ট সহ্য। একজনও মহিলা দাঁড়ালেন না, অবস্থা। তো আমি এখানে শেষ করে দিতে চাইছি, আপনিও শেষ করবেন, যে আমার মনে হয় যে আজকে এই যে আন্তর্জাতিক নারী দিবসে আমাদের বোধহয় ওইভাবেই ভাবতে হবে, আমরা প্রত্যয়ী হব প্রতিবাদ করার ক্ষেত্রে, প্রশ্ন করার ক্ষেত্রে। একদম এই জায়গাতে আমি সহমত পোষণ করে বলি, শুধুমাত্র দাবি জানানো বা ইত্যাদির বিষয় এখন আর নেই। শুধু আইন করে কোনো কিছু করা যাবেই না। যদি তাই হতো, বিবেক বুদ্ধি যদি জাগ্রত হতো, তাহলে এই মুহূর্তে ভারতের সংসদের অবস্থা দেখুন, মহিলাদের সংখ্যা, বিধানসভায় দেখুন মহিলাদের সংখ্যা, গড়পড়তা নেই মহিলাদের সংখ্যা, এবং বুক বাজিয়ে বা ঢেড়া পিটিয়ে বলা হচ্ছে যে গত 24 বছরে মহিলারা বিশ্রামের সময় 5 মিনিট বাড়ানো হয়েছে। তথ্যগত দিক থেকে এর থেকে লজ্জা আজকের দিনে দাঁড়িয়ে আর কি হতে পারে? এইটুকুই থাক সমস্ত মা বোনদের। খবরদার কথা নয় পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে